জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ব্রেকিং নিউজ, পাপের ফল পেল হাসিনা। গণভবনে বরণব্যাধি রোগে আক্রান্ত প্রধানমন্ত্রী। গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। তার আলসারেটিভ কলাইটিস আছে, এটা ক্যান্সারের রূপ নেয়। আর এই আলসারেটিভ কলাইটিসের জন্য তার শরীর খুবই খারাপ এবং শেখ হাসিনার সময় শেষ হয়ে আসতেছে শরীরের কারণে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে হাসিনা কবে যাবে। আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই, হাসিনা কি আদৌ ক্ষমতায় আছে? হাসিনা যে ক্ষমতায় আছে সেটা আমরা কি দেখে বুঝবো? গণভবনে হাসিনা অবস্থান করা মানে কি সে ক্ষমতায় আছে? পিনাকি বলেন, ধরেন হাসপাতালেতে আইসিইউতে যে অসুস্থ ব্যক্তি শুয়ে থাকে সেই দেহটা কি আদৌ বেঁচে আছে? ডাক্তারি ভাষায় এটাকে বলে ক্লিনিক্যালি ডেথ। তার মানে হচ্ছে সে দেখা যাচ্ছে বেঁচে আছে, কিন্তু শরীরের সব থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো সে করতে পারছে না। সে বেঁচে থেকেও মৃত। কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না। এই অবস্থায় বলা হয় ক্লিনিক্যালি ডেথ। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার ক্ষমতাও ক্লিনিক্যালি ডেথ। আসেন আমরা ডাক্তারি বিদ্যা দিয়ে সেটা পরীক্ষা করে দেখি। একটি সরকারের সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো হাসিনা সরকার করতে পারছে না। যেমন দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েও হাসিনা বিদ্যুৎ দিতে পারছে না। প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ায় সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারছে না। এলসি বন্ধ, আমদানি করতে পারছে না। হাসিনা ডলার আয় করতে পারছে না, রিজার্ভ ভেঙে খাচ্ছে। হাসিনা রাষ্ট্রের কাজ করতে পারছে না। সে না পারছে সাহায্য আনতে, না পারছে ডলার আয় করতে। হাসিনা শিক্ষা ব্যবস্থা করতে পারছে না। শুধু তাই না, সে বলেছে পরীক্ষার হলে স্কুল থেকে ছাপানো প্রশ্নপত্র দেয়, সেটাও এখন থেকে আর দিতে পারবে না। ছাত্রদের বলে দিয়েছে বাসা থেকে খাতা আনতে, আর মাস্টার ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে দেবে। এটাকে বলে ডিজিটাল বাংলাদেশ। পিনাকি ভট্টাচার্য বলেন, একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে না পারলে আমরা সেটাকে বলি ক্লিনিক্যালি ডেথ। হাসিনা সরকার ক্লিনিক্যালি ডেথ। এখন যদি আপনারা বলেন হাসিনা ক্ষমতা ছাড়ছে না কেন? আইসিইউতে শুয়ে থাকা লোকটা হেঁটে হেঁটে কিভাবে কবরে যাবে? যে ক্ষমতা নিবে সেই হাসিনাকে কবরে নিয়ে যাবে। পিনাকি বলেন, হাসিনা যে কারণে তার শাসন টিকাতে পারবে না, এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। দেশ চালাতে প্রত্যেক মাসে $3 বিলিয়ন ঘাটতি থাকছে। এই ঘাটতির টাকা হাসিনা রিজার্ভ ভেঙে খাচ্ছে। এই রিজার্ভের মধ্যে জয় বাংলা হয়ে গেছে। এই টাকা হাসিনা কোথা থেকে পাবে? এক বছরে তার লাগবে $36 বিলিয়ন। এই টাকা প্রজেক্ট লোন হিসেবে নিলে হবে না। ধরেন হাসিনা বলল, আমি আর একটি পদ্মা সেতু বানাবো, আমাকে টাকা দাও, সেটা করলে হবে না। সাহায্য বা অনুদানের টাকাতেও হবে না। হাসিনা লাগবে বাজেট সহায়তা। এই বাজেট সহায়তার জন্য হাসিনা যাচ্ছে জাপানে, কিন্তু টাকা পাবে না। বাজেট সহায়তা মানে এমন টাকা যেটা প্রজেক্টে হাসিনা যেভাবে খুশি খরচ করতে পারবে, এর জন্য জাপানে যাচ্ছে হাসিনা। পিনাকি ভট্টাচার্য বলেন, এই পরিমাণ টাকা কি কেউ হাসিনাকে দিতে পারবে? না, দিতে পারবে না। এক বছরে বাংলাদেশে বাজেট সহায়তা লাগবে $36 বিলিয়ন। বিশ্বব্যাংক বছরে বিভিন্ন দেশে $40 থেকে $50 বিলিয়ন ঋণ দিয়ে থাকে। তাহলে বাংলাদেশ কোথা থেকে এই টাকা পাবে? হাসিনা এই টাকা পাবে না। তাই এইটা একটা সিম্পল ইকোনমি ফেইলিয়ার, মানে অর্থনৈতিক বিপর্যয়। হাসিনা সরকারের ওপরই অর্থনৈতিক বিপর্যয় পর্যবসিত হবে, এটা অবধারিত। কোনোভাবে কোনো ম্যাজিকের পতন রোধ করা যাবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, আসেন দেখি কিভাবে স্বৈরশাসকদের পতন হয় আর হাসিনার পতন কিভাবে হবে। হাউ ডিক্টেটরশিপস ওয়ার্ক বইয়ের 8 নম্বর অধ্যায়ে আলাপ করা হয়েছে কেন স্বৈরাচাররা পতন হয় আর কোন কোন স্বৈরশাসকরা সিস্টেম করে টিকে যায়। টিকে যাওয়ার পেছনে কি কি কারণ আছে সেটাও তারা খুঁজে বের করেছে। তবে আমরা শেষে দেখব কিভাবে হাসিনা সরকার 1 মাসের মধ্যে জয় বাংলা হবে। এর বইয়ের 179 পৃষ্ঠায় একটি গ্রাফ দেওয়া আছে। গ্রাফে বলা হয়েছে 1946 সাল থেকে 2010 সাল পর্যন্ত কিভাবে বিভিন্ন দেশের স্বৈরাচাররা জয় বাংলা হয়ে গেছে। সবচেয়ে বেশি পতন হয়েছে মিলিটারি কুতে। শেখ মুজিব ও মিলিটারি কুয়ের মাধ্যমে জয় বাংলা হয়েছিল। এখন হাসিনার সবচেয়ে বড় ভয় তার বাপের মতো কেউ আবার তাকে জয় বাংলা করে না দেয়। নির্বাচনেও স্বৈরশাসকদের পতন হয়েছে। তারপরে আছে গণঅভ্যুত্থান, বিদ্রোহ, বিদেশি শক্তির চাপ। যারা বলে বাইরের রাষ্ট্রের চাপে কিছু হবে না, তারা এই ঐতিহাসিক তথ্যটি মাথায় রাখবেন। আর শেষে রাষ্ট্রটাকে ধ্বংস করে স্বৈরাচার বিদায় নিয়েছে। তার মানে স্বৈরাচারের সাথে রাষ্ট্র ধ্বংসের একটি সম্পর্ক আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা সরকার টিকে থাকবে না পড়বে সেই সম্ভাবনাটা অঙ্ক কষে বের করা যায়। এই বইয়ের সেই অঙ্কের একটি মডেল দেওয়া আছে। হাসিনা পতনের সম্ভাবনা এই ফর্মুলা দিয়ে সিস্টেম করে দেখানো আছে। হাসিনার আর বিন্দুমাত্র টিকে থাকার সম্ভাবনা নেই। মানে হাসিনা সরকারের যা যা বৈশিষ্ট্য এইসব এই মডেলে ঢোকালে যা ফল আসে সেটি দেখানো আছে। পিনাকি বলেন, ঠিক কোন কারণে এত দ্রুত পতন হবে হাসিনার? এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট। এই বইয়ের 186 পৃষ্ঠায় বলা আছে, একজন স্বৈরশাসক যে সিস্টেমে চুরি ডাকাতি লুটপাটের সুযোগ করে দেশ তার দলের আর প্রশাসনের লোকদের ঠিক রাখতো, সেটা তারা করতে পারে না অর্থনৈতিক সংকটের কারণে। এজন্য তার দলের অনুগত লোকেরাই স্বৈরশাসককে ছেড়ে যায়। তার মানে হাসিনা ক্ষমতা ছেড়ে যাচ্ছে। এবার আসেন আমরা অঙ্কের ফলাফলটা দেখি। হাসিনা সরকার টিকে থাকার সম্ভাবনা 189 পৃষ্ঠায় দেওয়া আছে।
হাসিনার মতো সরকারে টিকে থাকার সম্ভাবনা 0.034, তার মানে টিকে থাকবে না। তবে একটি আদর্শ দিয়ে গঠিত দল যদি ক্ষমতায় থাকতো, মানে 90 দশকের আওয়ামী লীগ, তাহলে হাসিনা সরকার টিকে যেতে পারত। পিনাকি বলেন, 90 দশকের উজ্জীবিত আদর্শবাদী আওয়ামী লীগ এখন আর নেই। এটাই হচ্ছে হাসিনার ক্রাইসিস। এই ক্রাইসিসটা যদি 2009 সালে হতো তাহলে হয়তো হাসিনা সামনে নিতে পারত। পিনাকি ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়াদের ক্লাব। টাকা পায় তাই দল করে, তাই হাসিনা সরকারের দ্রুতই পতন হবে, নিশ্চিন্তে থাকেন। আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারী হিসেবে হাসিনার বিচার ও শাস্তি হবে, তাই পুলিশদের বলি আপনারা নিরপেক্ষ থাকেন। এটা ন্যায্য রাজনৈতিক লড়াই। অবৈধ দখলদার সরকারের পিটিও বাহিনীর ভূমিকা নেবেন না। আমরা ভিনদেশি না, আমরা আপনাদের সবাইকে চিনি। বেশি বাড়াবাড়ি করলে কেউ মাপ পাবেন না। বিএনপির মিছিলে ডিবির পোশাক পরে গুলি করেছিল, তার ভবিষ্যৎ ইতোমধ্যে জয় বাংলা হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা আপনার জেল কত বড়? আপনার 68টি কারাগার আছে, 42,000 বন্দী রাখার ক্ষমতা, সেখানে রেখেছেন 82,000 বন্দী। আমাদের জেলের ভয় দেখেন না। আমরা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা এই দেশের 99% মানুষ। আমাদের কোন জেলে আটকাবা তুমি? আমাদের এই শান্তিপূর্ণ লড়াই গুলি চালালে, রক্তপাত করলে, আমাদের সহযোদ্ধাদের গ্রেপ্তার করলে, ফ্যাসিবাদের প্রত্যক্ষ পরোক্ষ চিহ্নওয়ালা সমস্ত ভবনের ইট খুলে নেবে আমাদের জনগণ। আমরা সংঘর্ষ চাই না, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই। সারা দুনিয়ায় তোমাদের কোনো বন্ধু নেই। সারা দুনিয়া বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সাথে। তোমার সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, জানালাগুলো বন্ধ হওয়ার আগেই বিদায় নাও। পিনাকি বলেন, হাসিনা এই দুনিয়া একমাত্র স্বৈরশাসক নয়, ওনার আগে অনেকেই ছিল, ওনার পরও অনেকে আসবে। বেশিরভাগ স্বৈরশাসকের পতন হয়েছে এবং তাদের পরবর্তী জীবনের কথা সবাই জানে। এই স্বৈরশাসকদের পতনের পরে কি হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন গবেষণা আছে। ওনারা বলছেন যে বিদেশে নির্বাসিত জীবন কাটানো পতিত স্বৈরশাসকদের দ্বিতীয় প্রধান পরিণতি। ওনারা স্বৈরশাসকের শাসন পদ্ধতি এবং তার পতনের পদ্ধতি এগুলোর উপর বিচার করে সে কোথায় আশ্রয় নিতে পারে তার একটি প্রেডিকশন মডেল দাঁড় করিয়েছে। 1946 সাল থেকে 2012 সাল পর্যন্ত কোন দেশের কোন স্বৈরাচার কবে ক্ষমতা থেকে পড়েছে, তারপর কোন দেশে আশ্রয় নিয়েছে সেটা তালিকা। এই তালিকায় প্রথম নাও কিউবার বাতিস্তা। মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল। 1959 সালে ফিদেল কাস্ট্রো কিউবার বিপ্লব করে তাকে উৎখাত করে। তারপরে সে পালিয়ে যায়। প্রথমে যায় পর্তুগালে, তারপরে যায় স্পেনে। এই তালিকা আরেকটি নাম হলো হাইতির দুফেলিয়ায় একজন কামেল স্বৈরশাসক। তাকে সাপোর্ট দিত আমেরিকা। অস্ত্র টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়ে গেছে আমেরিকা। তার বিরুদ্ধে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ ছিল, অনেকটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই। সে আসলো ফ্রান্সে। ফ্রান্স তাকে নিতে চায়নি, পরে 7 দিনের ট্রানজিট ভিসা দিয়েছিল, কিন্তু সেই 7 দিনের ভিসা এক্সপায়ার হওয়ার পরও ফ্রান্সে থেকে যায়। ফ্রান্স সরকার তাকে কিছু বলে নাই, তার কারণ সে প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছিল আর ওই টাকা সে ফ্রান্সেই খরচ করবে। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, প্রাসাদের ভাড়া দিতে না পারায় তাকে প্রাসাদ ছাড়তে হয়। তখন সে প্যারিসে একটি দরিদ্র এলাকার 1 রুমের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো। কয়েকশো ইউরো টাকা, তাও আবার এই টাকা ছিল না। হাইতির কিছু লোক প্যারিসে থাকে, তারা মূলত ট্যাক্সি চালায়, তারাই চাঁদা দিয়ে দুফেলিয়াতে চালাতো। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হচ্ছে ইরানের মোহাম্মদ রেজা। 1979 সালে ইরানে বিপ্লব হয়েছিল। ইরানে সে বিপ্লবের পরে মোহাম্মদ রেজা আমেরিকায় ঢুকতে পারেনি। বিভিন্ন দেশ ঘুরে কোথাও আশ্রয় না পেয়ে গিয়েছিল মিশরে, এবং সে মিশরেই মারা যায়। এই কারণ হচ্ছে সে প্রতীত স্বৈরশাসকের দায় নিতে চায় না। তারা এটা প্রমাণ করতে চায় না যে তারাই কে ক্ষমতা রেখেছিল। এছাড়া আরও ব্যাপার আছে। ইন্ডিয়াকে জবাব দিতে হবে সুখরঞ্জন বালিকে হাইকোর্টের সামনে থেকে তুলে নেওয়ার পরে কিভাবে ভারতের জেলে পাওয়া যায়। বিএনপি নেতা সালাউদ্দিনকে র্যাব ঢাকার বাসা থেকে তুলে নেওয়ার পরে কিভাবে তাকে ইন্ডিয়ায় পাওয়া যায়। পিনাকি বলেন, এই আর্টিকেলে চমৎকার একটি ম্যাপ দেওয়া আছে। সেখানে দেওয়া আছে কোথায় কোথায় সবচেয়ে বেশি স্বৈরশাসক আশ্রয় পেয়েছে। যেখানে বেশি কালো সেখানে সবচেয়ে বেশি স্বৈরশাসক আশ্রয় পেয়েছে, আর যেখানে একটু কম কালো সেখানে কম স্বৈরশাসক আশ্রয় পেয়েছে। যেখানে একদম সাদা সেখানে কোনো স্বৈরশাসক কখনো আশ্রয় পায়নি। এমনকি আমেরিকার আলাস্কা অঞ্চল, যেটি আমেরিকার মূল ভূখণ্ড নয়, সেখানেও স্বৈরশাসকরা আশ্রয় পেয়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, স্বৈরাচারীরা সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রকে অ্যাভয়েড করে এবং সিভিল কনফ্লিক্ট আছে এমন দেশকে অ্যাভয়েড করে। তাহলে ক্রাইটেরিয়ার ভিত্তিতে হাসিনার পছন্দের জায়গা কম। সব ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশই নেই, তবে বেশিরভাগ ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশের সংখ্যা খুবই কম। অনেকে বলে হাসিনা মালদ্বীপে আশ্রয় নেবে, তবে মালদ্বীপ সামরিকভাবে শক্তিশালী না। এর আগে মালদ্বীপ কোনো স্বৈরশাসকের জায়গা দেয়নি, তবে যাইতেও পারে। এর কয়টা হচ্ছে হাসিনার সম্ভাব্য যাওয়ার জায়গা। স্বৈরশাসক দেশ না ছাড়লে সমস্যা কি, এই প্রশ্নের উত্তর এই গবেষণাতে আছে। দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন, যদি আপনার সন্তানদের জন্য বাংলাদেশকে একটি অবরুদ্ধ কাশ্মীর, উত্তর কোরিয়া বা প্যালেস্টাইন বানাতে না চান, তাহলে আসুন এই লড়াই। মাতৃভূমির মুখ থেকে ফ্যাসিবাদের কলঙ্ক তিলক মুছে দিতে আসুন। আমরা হব নতুন ইতিহাসের নির্মাতা। আমাদের সাথে থাকবে তিতুমির, সাথে থাকবে হাজী শরীয়তুল্লাহ, সালাম জব্বার, রফিক বরকত, সাথে থাকবে 71-এর শহীদারা, সাথে থাকবে নূর হোসেন। ভয় কিসের? নির্ভয় আগামী সূর্যোদয়ের জন্য জানাবেন বন্দুকের সামনে বুক পেতে দেবেন। আমরা জানি পরাধীন দাসের জীবনের চেয়ে গৌরবের মৃত্যু সম্মানের। আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। তারপর দেখা হবে নতুন দেশ গড়ার সংগ্রামে।